নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি ভোলে বাবা পার করেগা সাতকাহন নিয়ে। ঝিলকে তো ওরা দাঁড়িয়েই রেখেছে আর সব ভেজার ভেজার করেই যাচ্ছে। তুমি আমাকে মা বলে ডাকবে না, এই বস্তির মেয়েকে আমরা বউ বলে মানি না। তখন ওই সুদর্শনা বলল ইয়েকে, শতরূপাকে, মানে কুশের বউ, যে মেজদি তুমিও তো এই বাড়িতে অনেক কিছু সহ্য করছে, তুমি এইসব কথা কি করে বলছো, আশ্চর্য। নিয়ে ওরা তারপরে বললো ঠিক আছে আমি আর কিছু বলবো না। আর তারপর সুদর্শনাকেও বললো তুমি থাকো না এইখানে, তুমি এই নিয়ে বলতে আসো না। তখন তারপর বলছে তোমাদের এই বিয়েটা টিকবে না। তখন সাক্ষ্য বলল যে দাদু ভাই, এই বিয়েটা টিকে থাকবেই, আমি প্রাণপণ চেষ্টা করব এই বিয়েটা টিকিয়ে রাখার, আর ঝিলও সেটাই করবে, সুতরাং আমাদের এই বিয়েটা ভাঙছে না। এইসবই কথা হলো। তারপরে বলল ওকে নিজের ওকে কিছু তো রিচুয়াল করতে হবে, বউকে আনার, বরণ তো কেউ করলো না। তখন সুদর্শনা বলল, ওরা সব চলে গেল, সুদর্শনা, ছুটি, ভ্রমর, ঋষভ এরা থাকলো। ঋষভ বলছে যে দেখো, তোমাদের থেকে বেশি ঝিলের লড়াইটা বেশি, তোমরা তো ঝিলকে নিজের আপন করে নিতে পারছো না, আর ঝিলের লড়াই হচ্ছে তোমাদের মতন সবারই মন জয় করে নিয়ে এই বাড়িতে টিকে থাকা। তো আর ঝিলকে তখন থেকে অনেক ধকল গেছে, এমনিভাবে যে তোমরা দাঁড় করিয়ে রেখেছো এটা তোমরা ঠিক করছো না, আর তোমাদের থেকে ঝিলের লড়াই, ঝিলের সব কিছু অনেক বেশি নিয়ে এই সব কথা। ঋষভ কিন্তু এই কথাটা দারুণ বলেছে যে তোমরা তো ঝিলকে দূর দূর করবে, দূরছাই করবে, কথা শোনাবে, তোমাদের ফেস লস হচ্ছে সেইটা নিয়ে মরছো, আর ঝিলকে যে এতগুলো মানে এত মানে প্রতিকূল পরিস্থিতির সামনে হতে হবে, এতগুলো লোকের মন জুগিয়ে চলতে হবে, তো সত্যি কথা ঝিলের লড়াইটা তো অনেক বড়, অনেক বেশি। ঋষভ এই কথাটা দারুণ বলেছে, ছুটির ছেলে। তারপরে সুদর্শনা, ভ্রমরেরা, সুদর্শনা, ছুটি বলল যে বউ যখন এসেছে বউয়ের তো কিছু রিচুয়াল করা উচিত। তখন সাক্ষ্য বলছে তোমরা করবে, বলছে হ্যাঁ। বলছে যা একটা সাদা কাপড় নিয়ে সুবলা দুধে আলতার জল নিয়ে এলো বাট থালাটা। তারপর সুদর্শনা, ছুটি, ভ্রমর এরা মিলে গৃহপ্রবেশ করে দুধে আলতার পা ডোবানো হলো, কাপড়ে হাঁটা হলো, এইসব যেটা ওরা পারে সেটুকুই করলো। তারপরে ওরা বলল নিয়ে যাও, সুদর্শনা ওদেরকে নিজের ঘরে নিয়ে গেল। ওইখানে আবার তিতির আর ওর ওই বন্ধুরা আজে বাজে কথা বলে যাচ্ছে ঝিলকে, বলছে দাদা ভাইকে তুমি কি করে, কি তোমার দাদা ভাই তোমার মধ্যে কি দেখলো যে এত প্রেমে পড়ে গেল, এত ডুবে গেল, তুমি তো চৈতিদিকে ল্যাং মেরে ঢুকে পড়েছো দাদা ভাইয়ের জীবনে, ওর মালা, হাতের মালা ছিনিয়ে তুমি নিজের গলায় পরেছো। তারপরে এই সবই কথা। আচ্ছা তুমি সেই যে বেহুশ হয়ে দাদা ভাইয়ের ঘরে ছিল সেই দিনই তোমরা ইন্টিমেট হয়েছিলে, সেই জন্যেই দাদা ভাই তোমাকে ফেলতে পারছে না, এই সব কথা, নানা রকমের নোংরা কথা বলতে লাগলো। নিয়ে ঝিল বলছে তোমরা এখান থেকে চলে যাও চুপচাপ। বলছে কি আমাদের বাড়ি আর আমাদেরকে তুমি যেতে বলছো? হ্যাঁ, বলছে না সে তোমাদের বাড়ি থেকে তোমাকে যেতে বলিনি, এখন আমাকে এই ঘরটাই থাকতে দেওয়া হয়েছে বলো, সেই জন্য এই ঘর থেকে আমি ঘুমোতে চাই, যাও তোমরা এখান থেকে। ওরা কিছুতেই শুনছে না, ওরা তো হচ্ছে ঢিট যাকে বলে, ঢেঁটা, মানে শয়তান আর ঢেঁটা এই তিতির। নিয়ে তারপরে উল্টা পাল্টা সব বলেই যাচ্ছে, কি দিয়ে দাদা ভাইকে বশ করেছো, এই সব কথা নিয়ে। তা করতে সুদর্শনা এলো ঝিলের শাড়ি কাপড় নিয়ে, মানে কাপড় যেটা চেঞ্জ করবে সেইটা নিয়ে। বলছে তোমরা কি বলছো? তো হ্যাঁ, সুদর্শনাকে বলছে তুমি যাওনি? সুদর্শনা বলছে যে না যাইনি, আজকে অনেক রাত হয়ে গেছে, কাল সকালে যাব। বলছে তুমি তো এখানে থাকো না, তুমি তো ছেলে মেয়েদেরকে আমাদের ভরসাতেই ফেলে রেখেছো, একবার খোঁজও নাও না। তখন বলল যে তুমি যত বড় মুখ নয় তত বড় কথা বলো না, এইসব কথা আমি তোমার মুখ থেকে শুনতে চাই না, আমি কি করি না করি সেটা তোমার বিজনেস নাই দেখার। নিয়ে তারপরে বলছে কি হয়েছে ঝিল? তখন তিতি আবার বলছে না না কিছু হয়নি দাদা ভাই, কিছু হয়নি, ওই আমরা একটু ননদ তো হাসি মজা করছিলাম সেই জন্যে।
তখন ঝিল বলছে, আচ্ছা হাসি মজাক করছিলে, তোমাদের হাসি মজার বিষয়টা বলো, কী নিয়ে হাসি মজাক করছিলে? বলছে, কেন বলবো? যেটা আমরা তোমার সাথে বলতে পারি সেটা কি দাদা ভাইয়ের সাথে বলতে পারি? তখন ঝিল বলছে, তোমরা যদি না বলতে পারো তো আমিই বলে দিচ্ছি। তারপরে সাক্ষ্যকে বলে যে, তোমাকে আমি কি দিয়ে বশ করেছি, আমি নাকি চৈতির জায়গায় ল্যাং মেরে ঢুকে পড়েছি, তোমার হাত থেকে মালাটা ছিনিয়ে নিয়ে পড়েছি, তারপরে তুমি যেদিন আমাকে অসুস্থ নিজের অবস্থায় নিজের ঘরে নিয়ে গেছিলে, সেদিন নাকি তোমার সাথে ইন্টিমেট হয়েছি, এই সব কথা বলছে। তখন সাক্ষ্য গেল রেগে। সাক্ষ্য বলছে, লজ্জা লাগে না তোদের এইসব কথা বলতে? তোরা অনধিকার চর্চা করছিস তখন থেকে। এও বলল যে, তোমরা নাকি, সুদর্শনা বলল, তোমরা নাকি অনেক কোয়ালিফাইড, বড় বাড়িতে থাকো, বড় ঘরের মেয়ে, এই তোমাদের মানসিকতা, ছোট, সেম অন ইউ। তো ও খুব বললো। আর সাক্ষ্য বললো যে, তোরা কি ভাবছিস এইগুলো ঝিলকে অপমান করছিস? ঝিলকে করিসনি, তোরা ইনডিরেক্টলি আমাকে অপমান করছিস। আর ঝিল কি মনে করছে? ঝিল বলছে যে, ঝিল বললে, ঝিল বস্তিতে থাকে বলে এই কুরুচিকর কথাবার্তা শুনতে অভ্যস্ত ও নয়, আর ও শুনবেই বা কেন? তোর তোরা কি মনে করছিস নিজেকে? একদম এসব ফালতু কথাগুলো বলবি না। তারপরে বলছে, তো ঝিলও তো মনে করছে যে আমি বোধহয় নিজের ভাই বোনদেরকে শিক্ষাই দিতে পারিনি, সেই জন্যই তোরা এমনি হয়েছিস। তখন বলছে, না কিছু না, আমাদেরকে এই ঘরটাতে ঘুমোতে বলেছিল, তো সেই জন্যই আমরা ঘুমোতে এসছি। এবার যদি না বলিস তো আমরা ছাদে গিয়ে চলে যাব, ঘুমোবো না। তখন বলছে, তোদেরকে ঘুমোতে কেউ মানা করেনি, কিন্তু এইসব কথাবার্তা বলবি না। তারপর চলে গেল। তারপর শুরু হয়ে গেল ঝিলের উপর অত্যাচার। এই কতগুলোকে ছেলেকে ডেকে নিয়ে এলো, নাচ গান, বলছে, যাও আমাদের জন্য চা করে নিয়ে আসো। আর কেউ জিজ্ঞেস করলে বলো না যে আমরা বলেছি, বলবে যে আমার ইচ্ছে হয়েছিল। ঝিলে বললো, আমি চা তা কিছুই করতে পারবো না। বলছে, তাহলে তুমি নিচে ঘুমাও, তোমার তো নিচে মাটিতে শোয়া অভ্যাস আছে। হ্যাঁ, আমরা এখন পার্টি করব। হ্যাঁ, আর একটা ছেলে আবার ঝিলের হাত ধরে টানাটানি শুরু করে দিয়েছে। ঝিল বলে, একদম আমার গায়ে হাত দিবে না। বলে, আমি তো দেওয়ার হয়। বলে, দেওয়ার হয় তো ঠিক কী আছে? মানে ঝিলকে অত্যাচারের কথা শুনিয়ে অত্যাচারের অ্যাক্সেস করে দিয়েছে। ঝিল সহ্য করতে না পেরে ঝিল চলে গেল, মানে রুম ছেড়ে বেরিয়ে গেল, আর ও স্বাক্ষর বাড়ি ছেড়েও। আর এদিকে দেখা যাচ্ছে বস্তিতে ওরা সব তো বলছে যে, কী রে মিনু, মেয়েকে রেখে এলি, একবার খবর নিলি কি না? বলছে, না, আজ তো অনেক রাত হয়ে গেছে, এবার যা হবার কালকে ফোন করব। নিয়ে বলছে যে, মিনু শুনে, এবারে আর ওই বাড়িতে কাজ করতে যাস না। তখন বলছে, না না, আমার জামাইও মানা করেছে যে, মা তুমি এই বাড়িতে কাজ করতে এসো না মিনু মাসি, এলে নিজের মেয়ের সাথে দেখা করতে আসবে। ঠিক আছে, আমি তো আগে কাজ জুটিয়েই নিয়েছিলাম, আবার একটা কোথাও কাজ জুটিয়ে নিয়ে নেব। বলছে, সে কি মিনু? তখন মেনকা বলছে, তুই অত বড় ঘরের, মানে তোর মেয়ের বিয়ে হলো, তোকে কি কাজ করতে দেবে ওরা কোথাও? নিশ্চয়। তখন মিনু বলছে, না, সে তো কাজ করতেই হবে আমাকে। তারপর ঝিলের বন্ধুরা বলছে, মিনু মাসির এখনই তো কাজ করবার সময়, পরে বয়স হয়ে গেলে তার কাজ করতে পারবে না, তো সঞ্চয় তো কিছু রাখতেই হবে। হয়তো এমনও হতে পারে যে ঝিলের বর মিনু মাসিকে অন্য কোথাও ভালো জায়গায় কাজে লাগিয়ে দিল। তখন বলছে, মিলি বলছে যে, ওদের নার্সিংহোমে তো আমরা কাজ করতে পারবো না। হ্যাঁ, এইসবই কথা হচ্ছে। নিয়ে তারপরে বলছে যে, না, ভালো ঘরে বিয়ে হয়েছে, আমরা এটাই চাই, আমাদের জন্য কিছু করতে হবে না। মিলি বলছে, বোনের ভালো ঘরে বিয়ে হয়েছে, ও নিজে সুখে শান্তিতে সংসার করুক, ব্যাস, আমাদেরটা আমরা বুঝে নেব। নিয়ে তা করতে দেখা যাচ্ছে ঝিল আসছে। তো বলছে, এই ঝিল, তুই এত রাতে? সবাই মিলে হাউমাউ হাউমাউ, ঝিল তুই এত রাতে এখানে? তখন তাড়িয়ে দিয়েছে নাকি? তখন বলছে, না মিনু মাসি, না মেনকা মাসি, তোমাকে আমি খুশি করতে পারলাম না, আমাকে কেউ তাড়িয়ে দেয়নি, আমি নিজেই এসছি। বলছে, কেন এসছিস এত রাতে? ঝিল কিন্তু বলছে না যে কিসের জন্যে। বললো, মা, তোমাকে জড়িয়ে শুতে ইচ্ছে করছিল, সেই জন্যে চলে এসছি। বলছে, কি মানে? মিনু উল্টা তখন থেকে প্রশ্ন করে যাচ্ছে। বলছে, মা, এত সব প্রশ্ন আমি জবাব দিব না, চলো ঘুমাই। তারপরে রুমে এলো ঝিলের বন্ধুরাও। তো বলছে, তোরাও তো অনেক খেটেছিস আমার জন্য সারাদিন, তোরা ঘুমাবি না? যা ঘুমা। ওরা বলছে, কিসের জন্য এসছিস? কেউ আর বলছে না।
হ্যাঁ এই ঝিল আর বলছে না যে কিসের জন্য এসছে, বলছে না আমার খুব তোমাকে মনে পড়ছিল, তোমাকে জড়িয়েই তো শুই, রোজ রোজ তার আসবো না মা, আজকে ঘুমাতে দাও তোমার সঙ্গে জড়িয়ে। নিয়ে বলছে দিদি বিছানাটা সাফ পরিষ্কার করে দে। বলছে আচ্ছা এই চাদরটা ঝেড়ে দিচ্ছি। নিয়ে মিলি চাদরটা ঝেড়ে দিল। তারপরে বললো মা তোমাকে অনেক দিন জড়িয়ে শুই না তো সেই জন্যে এসছি, রোজ রোজ তো আসবো না, তুমি এত বকো না। তারপরে ঝিল ঘুমিয়ে গেল। সকালে দেখছে সাক্ষ্য এসছে। সাক্ষ্য বলছে ঝিল তুমি বাড়িতে কাউকে কিছু না বলে চলে এসছো কেন? তো ঝিল বলছে যে চলে এসছি মায়ের সাথে আমার দেখা করতে ইচ্ছে করছিল। বলছে এত রাতে তুমি, রাত 12টার সময় তুমি একা হেঁটে হেঁটে চলে এলে, যদি কিছু হতো। বলছে কি হতো, এইটুকু রাস্তা তো কি হবে। তখন এরাও বলবে বাবা আমি অনেক বলেছি, কালকে রাতে আমি ওকে পৌঁছেও দিতে চেয়েছিলাম, ও বললো যে আমি যদি একাই এসেছি থাকবার জন্যে তো তুমি আমাকে পৌঁছাবে কী জন্যে, এইসব কথা বলেছে। আমিও ওকে খুব শাসন করেছি বাবা। হ্যাঁ ও তখন বলছে তুমি কেন এসছো ঝিল, আমি বলো তো আমার তুমি কত বড় ফেস লস করলে, বাড়িতে সবাই জেনে গেছে যে তুমি বাড়িতে নেই। তখন ঝিল বলে যে আমি একটা কারণে এসেছি। মানে কী কারণে এসছো? বলছে সেটা আমি এখন বলতে পারবো না। হ্যাঁ এইসব কথা হয়ে তো আজকের এপিসোড শেষ হলো। এইবারে আমি বলি যে এবারে আমি সিরিয়ালের সাতকাহনটা বলছি। এইবারে বলি ঝিলের সঙ্গে যে অসভ্যতাগুলো করলো সেইগুলো ঝিলের উচিত ছিল কিছুটা ভিডিও বানিয়ে রেখে দেওয়া, যেটা সাক্ষ্যকে রেখে। কেন কি এরা তো চাক্ষুষ না দেখলে সিরিয়ালে আবার মুখের কথা কেউ বিশ্বাস করে না, তার মধ্যে এলজি সিরিয়ালে। তো তিতিরের অসভ্যতাগুলো কিছুটা সুদর্শনাও দেখেছে, হয়তো সুদর্শনা তখন বাড়িও চলে গেছে নিজের বাপের বাড়ি, তো ও তার সাক্ষী দিবার জন্য থাকছে না। সেই জন্য ঝিলের উচিত ছিল ভিডিও রেকর্ডিং করে রেখে নেওয়া। আর সাক্ষ্যকে সব কথা, অবশ্য সাক্ষ্য বিশ্বাস করলেও করতে পারে, সাক্ষ্যকে এখনও সব কথা বলুক যে কেমন ছেলেদেরকে ডেকে নিয়ে এসেছিল, টানাটানি করেছিল এইসবে। আর মানে তিতিরের একটা এলজি এটা কি করলে, একটা কম বয়সী মেয়ের মুখে এত নোংরা নোংরা এত ফালতু সংলাপগুলো দিল। আর হ্যাঁ ঝিল প্রতিবাদ করেছিল কিন্তু ওটা যথেষ্ট ছিল না, ঝিলের মুখেও অমনি বড় বড় সংলাপ দেওয়া উচিত ছিল যাতে ওদেরকে পরাস্ত করতে পারে। শয়তানদের জিত সবসময় দেখলে ভালো লাগে না। এই এলজি সিরিয়ালে যারা ভিলেন, যাদের তাদের ডায়লগও অনেক বেশি থাকে, তাদের বিষাক্ত তীর মারা কথাবার্তাও অনেক বেশি থাকে। আর এই কারণেই এলজি সিরিয়ালগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। কেন কি ওদেরকে থামানোর জন্যে সেরকম কিছু ডায়লগ থাকে না, মিনমিনে কয়েকটা ডায়লগ থাকে, সেরকম না, মানে জৈসে কা তৈসা। যেমন ওর বলে না যেমনি কুকুর তেমনি মুগুর, তো তেমনি এই তিতিরের মতন কুকুর আর ওই তিতিরের বন্ধুদের কুকুরের মতনগুলো মুগুর হতে হবে, ঝিলকে মুগুর হতে হবে, ওদের মতো করেই ওদেরকে জবাব দিতে হবে। ভদ্র ভাষায় জবাব দিলে ওরা বুঝবে না। তো এইটা আমরা সিরিয়ালে প্রথমেই এটাই আমরা অ্যাপিল করব রাইটারকে, মেকার্সদেরকে, এইখানে যেমন দেখানো সাক্ষ্য ওই তিতির আর ওর বান্ধবীদের কমসে কম শায়েস্তা করছে, নিজের মাকে কাকিমাকে তো কিছু করতে পারছে না, কিন্তু তিতির ওই নিজের বন্ধু বান্ধবীদের শায়েস্তা করছে। আর ঝিলের উচিত সাক্ষ্যকে সব কিছুটা খোলে বলা উচিত, আর সাক্ষ্যর উচিত বাড়ির সবার সামনে তিতিরের মুখোশটা খুলে দেয়া, আর তিতিরের বন্ধু বান্ধবদেরকে টেনে নিয়ে আসা, আর সবারই সামনে অপমান করা। এটাই যদি হয় তবেই দর্শকরা খুশি হবে। আর না হলে এখন থেকে যদি এত নেগেটিভিটি দেখায় তো ভোলে বাবার ভবিষ্যৎ আর কিছু থাকবে না। আর ওই যেটা বললাম ঝিলের উচিত ছিল সবগুলোকে ভিডিও রেকর্ডিং করে রাখা, যদি রেখেছে তাহলে এটা যেমন বাড়ির সকালের সামনে তিতিরের মুখোশটা খুলে দেওয়া উচিত আর দেখানো উচিত। আমরা মেকার্সদেরকে এইটাই অনুরোধ করব যে কমসে কম ঝিল কেন চলে গেছিল সেই দোষটা যেমন ঝিলের উপর না পড়ে, সেই দোষটা যারা আসল ঝিলকে যেতে বাধ্য করেছিল মাঝরাতে তাদের উপর পড়ে, আর তাদের উচিত শাস্তি হোক। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। আবার চলে আসবো ভোলে বাবার সাতকাহন নিয়ে। আর যদি আপনারা আমার সাথে সহমত থাকেন কমেন্ট করবেন, না থাকেন তাও কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, বাই।